আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল আহমেদ বাপ্পি। আজকের আলোচ্য বিষয় হাইড্রোলিক্স অ্যান্ড হাইড্রোলিক মেশিনারি, পাইপ দিয়ে প্রবাহের ধারণা, পঞ্চম অধ্যায়। তরলের ক্ষুদ্র কণাগুলোর একত্রিত হওয়া এবং চলার প্রকৃতির উপর নির্ভর করে তরল কণার প্রবাহ বিভিন্নভাবে হয়ে থাকে। তো জাস্ট ফর্মালিটিজের জন্য আমরা প্রবাহীর বিভিন্ন প্রকার প্রবাহ সম্বন্ধে জানব। তো আলোচনায় আসা যাক। তো প্রথমে আসি সুষম প্রবাহ। সুষম প্রবাহটা হলো যে প্রবাহে পাইপের সকল সেকশনে তরল কণার গতিবেগটা সমান, যে সেকশনে পাইপের সকল সেকশনে, সাপোজ বলছে যে প্রবাহে পাইপ বা চ্যানেলের সকল সেকশনে তরল কণার সময়ের গতিবেগটা সমান, সেটা হলো সুষম প্রবাহ। সাপোজ এটা একটা পাইপ আঁকালাম, এই পাইপের এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। এখন এই সেকশনের প্রত্যেকটা সেকশনের যদি তরল কণার গতিবেগটা সমান হয়, তবে সেটাকে আমরা বলতে পারি যে সুষম প্রবাহ। এখানে একটা কণা আছে, এই এই সেকশনে এই কণার বেগ, এই সেকশনে এই কণার বেগ, এই সেকশনে এই কণার বেগ যদি সমান হয় তাহলে সুষম প্রবাহ। আবার আরেকভাবে ধরতে গেলে যে এই কণার বেগ 2, এই কণার বেগটা হলো 4, আর এই সেকশনে এই কণার বেগ 6। এখন বেগটা কীভাবে বৃদ্ধি পাচ্ছে? সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এটাকে বলতে পারি এটা একটা সুষম প্রবাহ। পরে আসি অসম প্রবাহ। অসম প্রবাহটা হলো সুষম প্রবাহের বিপরীত। অর্থাৎ সাপোজ একটা পাইপ বিবেচনা করব। পাইপের যদি এই সেকশন এই সেকশন এই সেকশন বা কয়েকটা সেকশনে ভাগ করি, প্রত্যেকটা সেকশনের কণার বেগটা যদি মানে অন্যরকম হয়, অর্থাৎ এখানে কম এখানে বেশি, এখানে কম এখানে বেশি, এরকম হয়, তাহলে সেটা অসম প্রবাহ। আর সুষম প্রবাহ অসম প্রবাহ এটা নির্ভর করে মূলত পাইপের ব্যাসের কারণে। সাপোজ পাইপটা প্রথমে এরকম ছিল, পরে এরকম হয়ে গেল। অর্থাৎ প্রথমে একটু মোটা ছিল, পরে চিকন হয়ে এরকম হয়ে গেল। অর্থাৎ ব্যাস এখানে বেশি এখানে কম, ব্যাস এখানে বেশি এখানে কম। তাহলে এখান থেকে বুঝতে পারি যে এখানে ব্যাসটা যেহেতু ব্যাস বেশি হলে এখানে বেগটা একটু কম হবে, আর এখানে ব্যাসটা কম তাহলে বেগটা বেশি। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এটা এই পাইপ দিয়ে যেটা প্রবাহিত হবে সেটা অসম প্রবাহ হবে। আচ্ছা, এবার আসি সুশৃঙ্খল প্রবাহ। সুশৃঙ্খল প্রবাহটা হলো যে প্রবাহে তরলের কণার একটা নির্দিষ্ট চলার পথ থাকে। যে প্রবাহে সাপোজ এটা একটা পাইপ আঁকালাম, আর এই পাইপের কণার যে নির্দিষ্ট যদি চলার পথ থাকে, আর একটি কণা অপর কণার চলার পথ অতিক্রম না করে। সাপোজ এটা একটা কণার চলার পথ, এটা একটা তরল কণার চলার পথ। মানে এই কণা যদি এই কণার চলার পথকে অতিক্রম না করে আর নির্দিষ্ট অক্ষ বরাবর বা স্ট্রিম লাইন বরাবর, মানে নির্দিষ্ট একটা কাল্পনিক রেখা বরাবর চলাচল করে, নির্দিষ্ট একটা সরল রেখা বরাবর চলাচল করে, একে অপরকে যদি বাধার সৃষ্টি না করে, তবে সেটাকে আমরা বলতে পারি সুশৃঙ্খল প্রবাহ। আর সুশৃঙ্খল প্রবাহকে আমরা ল্যামিনার প্রবাহ বলতে পারি। আচ্ছা, এবার আসি বিশৃঙ্খল প্রবাহটা কি। বিশৃঙ্খল প্রবাহটা হলো সুশৃঙ্খল প্রবাহের উল্টা। এই পাইপের এই কণাসমূহ, সাপোজ এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এই কণাসমূহ যদি এই পাইপ দিয়ে আসে, আবার এই কণাসমূহ এই পাইপ দিয়ে যায়, আবার এই কণাসমূহ তার দিক পরিবর্তন করে আবার এখানে আসলো, এই কণার দিক পরিবর্তন করে আবার এখানে গেল। অর্থাৎ যেই পাইপের প্রবাহিত তরল কণাসমূহ তার নির্দিষ্ট দিকে না গিয়ে আরেকটি কণার দিক অতিক্রম করে, সেটা হলো বিশৃঙ্খল প্রবাহ। এবার আমরা আসি শান্ত প্রবাহে। শান্ত প্রবাহটা হলো এক্সাম্পল হিসেবে ধরতে গেলে পাইপের একটা সেকশন, মানে এমনিতে একটা কাল্পনিক সেকশন বিবেচনা করি। তো শান্ত প্রবাহ হলো প্রতি একক সেকেন্ডে এখানকার যে প্রবাহিত পরিমাণ, মানে প্রবাহিত তরলের পরিমাণ আর এখানকার প্রবাহিত তরলের পরিমাণ যদি সমান হয়, তবে সেটাকে হলো শান্ত প্রবাহ। আবার যদি সমান না হয় তাহলে অশান্ত প্রবাহ। এবার আসি সংকোচনশীল প্রবাহে। সংকোচনশীল প্রবাহটা হলো সাপোজ একটা পাইপের এই জায়গায় এসে একটু ব্যাসটা কমে গেছে, পাইপের এই জায়গায় এসে
ব্যাসটা যখন কমে গেছে তখন এই তরল কণা ঘনত্ব প্রথমে বেশি ছিল, এই ঘনত্ব কম ছিল কিন্তু আয়তনটা বেশি ছিল। যখন এইখানে এসে ব্যাস কমে যাওয়ার কারণে এখানে চাপটা বেশি হয়ে গেছে, এই চাপ বেশি হওয়ার কারণে তরলের ঘনত্বটা কিন্তু অনেক কমে গেছে। এই জায়গায় এসে তরলের ঘনত্বটা কমে গেছে, আয়তনও কমে গেছে, মানে সংকুচিত হয়ে গেছে। তাহলে এই প্রবাহটাকে আমরা বলতে পারি সংকোচনশীল প্রবাহ। আবার এখানে আছে অসংকোচনশীল প্রবাহ। অসংকোচনশীল প্রবাহটা হলো, সাপোজ একটা আমরা পাইপ বিবেচনা করি, এই পাইপের তরল কণাসমূহ যদি প্রবাহিত হওয়ার সময় এর ঘনত্ব পরিবর্তন হলো না, আয়তনও পরিবর্তন হলো না, তাহলে এটা অসংকোচনশীল প্রবাহ। মানে ঘনত্বের পরিবর্তন হয়নি, আয়তনের পরিবর্তন হয়নি, তার মানে এটা সংকুচিত হয় নাই, তাহলে আমরা বলতে পারি এটা অসংকোচনশীল প্রবাহ। আর যখন ব্যাস পরিবর্তন হয়ে গেল, তার মানে আয়তনটা পরিবর্তন হয়ে যাবে, ঘনত্বটাও পরিবর্তন হয়ে যাবে, তাহলে প্রবাহিটা সংকোচন হয়ে যাবে। এই জন্য আমরা বলতে পারি এটা সংকোচনশীল প্রবাহ। এখন আসি ঘূর্ণায়মান প্রবাহ। ঘূর্ণায়মান প্রবাহটা হলো পাইপের মধ্যে তরল কণা প্রবাহিত হওয়ার সময়, যখন পাইপের মধ্যে তরল কণা প্রবাহিত হওয়ার সময় যখন নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে যখন কৌণিক বেগে ঘোরে, মানে এরকমভাবে ঘোরে, নির্দিষ্টভাবে ঘুরতে ঘুরতে বের হয়, সেটা হলো ঘূর্ণায়মান প্রবাহে। ঘূর্ণায়মান প্রবাহের এক্সাম্পল হিসেবে ধরতে গেলে আমরা দেখেছি যে বালতির মধ্যে পানি ট্যাপ ছাড়ার সময় যে দেখি যে বালতির মধ্যে পানি কণাগুলো ঘুরতে থাকে, ওটাকে আমরা বলি ঘূর্ণায়মান প্রবাহ। এবার আসে অঘূর্ণায়মান প্রবাহ। যেই প্রবাহে পাইপের মধ্যে তরল কণাসমূহ একটি স্ট্রেট লাইন বরাবর চলাচল করে, সেটা হলো, মানে একটি সরলরেখা চলাচল করে, সেটা হলো অঘূর্ণায়মান প্রবাহ, অর্থাৎ ঘোরে না আর কি প্রবাহটা। এবার আসে একমাত্রিক প্রবাহ। এখন একমাত্রিক প্রবাহটা হলো যার সুশৃঙ্খল অনুসমূহ, মানে সুশৃঙ্খল অনুসমূহ হতে হবে একমাত্রিক প্রবাহে, দ্বিমাত্রিক প্রবাহে, ত্রিমাত্রিক প্রবাহে সুশৃঙ্খল অনুসমূহ একটি সরলরেখা বরাবর প্রবাহিত হয়, শুধুমাত্র একটি সরলরেখা বরাবর প্রবাহিত হয়, সেটা হলো একমাত্রিক প্রবাহ। সেটা এক্স অ্যাক্সিস বরাবর হতে পারে, ওয়াই হতে পারে, আবার জেড বরাবরও হতে পারে। এবার আসে দ্বিমাত্রিক প্রবাহ। দ্বিমাত্রিক প্রবাহটাও সেম। দ্বিমাত্রিক প্রবাহে দুইটি সরলরেখা বরাবর প্রবাহিত হয়, তরল দুইটি সরলরেখা বরাবর প্রবাহিত হলে সেটা দ্বিমাত্রিক প্রবাহ। অর্থাৎ এটা এইভাবে লেখা যায় যে বক্রভাবে যদি কোনো তরল প্রবাহিত হয়, সেটাকে বলা হয় দ্বিমাত্রিক প্রবাহ। সাপোজ এটা যে বক্রভাবে প্রবাহিত হলো, তাহলে এটার লব্ধি কোন দিকে হবে? নিশ্চয়ই এদিকে। আবার এই জায়গার লব্ধি এদিকে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বক্রতলের জন্য এটা দুইটি সরলরেখায় বিভক্ত হচ্ছে। এজন্য আমরা বলি যে প্রবাহে দুইটি সরলরেখায় চলাচল করে সেটা হলো দ্বিমাত্রিক প্রবাহ, অর্থাৎ বক্ররেখা চলাচল করে প্রবাহিত তরল, সেটা হলো দ্বিমাত্রিক প্রবাহ। এবার আসি ত্রিমাত্রিক প্রবাহ। ত্রিমাত্রিক প্রবাহটা হলো যে সুশৃঙ্খল অনুসমূহ তিনটি সরলরেখা বরাবর চলাচল করে। তিনটি সরলরেখা মানে দুইটি সরলরেখার উপর পরস্পর লম্ব, দুইটি সরলরেখা পরস্পর উপর লম্ব হলে যেই সরলরেখা উৎপন্ন হয়, ওই সরলরেখা বরাবর যদি প্রবাহী চলাচল করে সেটা হলো ত্রিমাত্রিক প্রবাহী। আসলে আমরা বাস্তবে এরকম কখনো মানে এইভাবে বুঝতে পারি না, কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করলে প্রবাহী এরকমভাবেও চলাচল করে। সাপোজ এটা একটা পাইপের মধ্যে প্রবাহীটা এইভাবে যখন ঘূর্ণনশীল অবস্থা থাকে তখন সেটা বলা হয় ত্রিমাত্রিক প্রবাহ। এখন আমরা আসি বিভিন্ন প্রকার প্রবাহী রেখা। তো প্রবাহী রেখাটা কি? প্রবাহী রেখার মধ্যে আছে পাত রেখা, স্ট্রিম রেখা, স্টিক রেখা, পটেনশিয়াল রেখা। তো পাত রেখা হলো গতিশীল অবস্থায় একটি প্রবাহী কণা যে পথ অনুসরণ করে। সাপোজ পাইপের মধ্যে একটি প্রবাহী প্রথম সেকেন্ডে
এই জায়গায় আসলো, একটি প্রবাহী প্রথম সেকেন্ডে এই জায়গায়, পরের সেকেন্ডে এই জায়গায়, তারপরে এই জায়গায়, তারপরে এই জায়গায়, এরকম করে প্রবাহিত থাকলো। পরে এরকম বিন্দুসমূহ এই কণাসমূহ প্রবাহিত হওয়ার পর এটাকে যুক্ত করলে, তরল কণাগুলো যুক্ত করলে যে একটা রেখা পাওয়া যায় সেটাকে বলা হয় মূলত পাত রেখা। আচ্ছা, এবার আসি স্ট্রিম রেখা। স্ট্রিম রেখাটা হলো মাস্ট মানে অনেক বেশি, অনেক খুবই গুরুত্বপূর্ণ একটা রেখা স্ট্রিম রেখা। এটা আমাদের প্রত্যেকের জানা থাকা উচিত, কারণ স্ট্রিম রেখা নিয়ে অনেক ম্যাথও আছে। তো স্ট্রিম রেখাটা হলো একটা ইমেজিনারি রেখা, মানে ইমেজিনারি একটা লাইন, কাল্পনিক একটা রেখা, যার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুর গতির দিক নির্দেশ করে। তো স্ট্রিম রেখাটা একটা, সাপোজ একটা লাইন, যে কোনো একটা কাল্পনিক রেখা, যেই রেখার যে কোনো বিন্দুতে, এই বিন্দুতে হোক, এই বিন্দুতে হোক, এই বিন্দুতে হোক, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক অর্থাৎ ট্যানজেন্ট, যে কোনো বিন্দুতে একটা স্পর্শক আঁকাইলাম, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এই বিন্দুতে তার গতির দিক নির্দেশ করে, এই বিন্দুতে গতির দিক নির্দেশ করে, এটাই হলো স্ট্রিম রেখা। তো আমরা এটাকে এই ট্যানজেন্টটাকে যদি সম্পন্ন করতে চাই, তাহলে সাপোজ এখানে একটা কয়েকটি উপাংশ ভাগ করে দিলাম দুইটি উপাংশে। তাহলে এটা হয়ে গেল ভার্টিক্যাল উপাংশ, মানে আনুভূমিক উপাংশ, হরিজন্টাল উপাংশ, আর এটা হলো ভার্টিক্যাল উপাংশ। তো আনুভূমিক উপাংশের নাম দিলাম সাপোজ ইউ, আর ভার্টিক্যাল উপাংশের নাম দিলাম ভি। তো এই ভার্টিক্যাল এখানে না দিয়ে আমরা এই পজিশনে দিলাম, কথা তো একই দাঁড়াচ্ছে, তাই না? তো এই পজিশন দেওয়ার পর ভার্টিক্যালের নাম দিলাম ভি। এখন আমাদের যে স্পর্শক, এই স্পর্শকটা এখানে যদি এই আর ভিউ যদি সাপেক্ষে ধরি, তাহলে এটা একটা কোণ হচ্ছে, এটা একটা কোণ হলে এটা একটা অতিভুজ অর্থাৎ স্পর্শক টানজেন্ট। তো এটার লব্ধি আমরা ধরি ভি, এটার লব্ধি ধরলাম ভি। আর এটা যদি কোণ হয় তাহলে একদিক ধরলে এটা অতিভুজ, আবার এটা যদি আনুভূমিক উপাংশ, এটা যদি উলম্ব উপাংশ হয় তাহলে এটা হলো লব্ধি উপাংশ, ট্যানজেন্টের উপাংশ। তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটার মান আসছে কি ভি ইকুয়াল রুট ওভার ই স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো এখান থেকে এভাবেই এই এই যে ট্যানজেন্ট অর্থাৎ স্পর্শক বা স্ট্রিম রেখার যে মানটা, বেগটা, এই বেগ থেকেই বের করা যায়। যদি না একটা স্ট্রিম ফাংশন অর্থাৎ প্রবাহীর প্যাটার্নের প্রকৃতি, এই যে প্রবাহীটা যে কীভাবে প্রবাহিত হচ্ছে, যে প্রবাহীর প্যাটার্নের প্রকৃতিটা যদি জানা যায়, অর্থাৎ স্ট্রিম রেখার যে একটা ফাংশন ওটা যদি দেওয়া থাকে সেটা, তাহলে আমরা এই সূত্র দিয়ে ইউ আর ভি এর মান বের করে আমরা স্ট্রিম ফাংশনের বেগটা বের করতে পারি। তো পরে আসি স্ট্রিক রেখাটা কি। স্ট্রিক রেখাটা হলো সাপোজ একটা প্রবাহী, এক্সাম্পল হিসেবে ধরতে গেলে সাপোজ একটা প্রবাহী, এই প্রবাহীটা প্রথমে 4 সেকেন্ড পর, প্রথম 4 সেকেন্ডে প্রবাহীর তরল কণা এই অবস্থানে আসলো, অথবা তারপরে তরল কণা এই অবস্থানে আসলো, অথবা আমরা তরল কণা বাদ দিয়ে আমরা সাইলেন্সারের হিসাব করতে পারি। মোটরসাইকেলের যে সাইলেন্সার, এই সাইলেন্সারের প্রথমে ধোঁয়াটা এই অবস্থানে, পরবর্তী ধোঁয়া এই অবস্থানে, পরবর্তী ধোঁয়া এই অবস্থানে, তারপরে ধোঁয়া এই অবস্থানে, এরকম করতে থাকলো। এরকমভাবে ধোঁয়াটা নির্গত হতে থাকলো। পরে এই ধোঁয়াটা যদি আমরা একটা রেখা হিসেবে কল্পনা করি, তবে যে রেখাটা পাওয়া যায় এটাই হলো মূলত স্ট্রিক রেখা, প্রবাহীর স্ট্রিক রেখা, কারণ ধোঁয়াটাও একটা প্রবাহী। পরে আসি পোটেনশিয়াল রেখা। পোটেনশিয়াল রেখাটা হলো কয়েকটি স্ট্রিম রেখাটা হলো কাল্পনিক একটা রেখা। তো কয়েকটি স্ট্রিম রেখার যে আড়াআড়িভাবে যোগ করলে যে বিন্দুগুলো পাওয়া যায় সেটা হলো পোটেনশিয়াল রেখা। তো এখানে এ বি
স্টিম রেখা, BC স্টিম রেখা, আবার DE স্টিম রেখা, AB BC DE এগুলো স্টিম রেখা। অ্যান্ড এই স্টিম রেখার পোটেনশিয়াল রেখা হবে OP QR, এখানে একটা আছে ST, AB BC DE এগুলো হলো স্ট্রিম রেখা, মানে কাল্পনিক একটা রেখা। আর এই রেখার আরেকভাবে যদি আমরা ছেদ করি তাহলে OP QR ST এটা হলো পোটেনশিয়াল রেখা। এগুলো মূলত জাস্ট ফর্মালিটিজের জন্য আমাদের জেনে রাখা ভালো। তবে এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হলো স্টিম রেখা। এই স্টিম রেখা থেকে আমাদের অনেক ম্যাথ আসে। তো স্টিম রেখাটা আমি আরেকবার বলছি যে এটা একটা কাল্পনিক রেখা। স্টিম রেখাটা কাল্পনিক একটা রেখা যার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে গতির দিক নির্দেশ করে। সাপোজ এটা একটা কাল্পনিক রেখা, এর যে কোনো বিন্দুতে, এই বিন্দুতে হোক, এই বিন্দুতে হোক, এই বিন্দুতে হোক, যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক অর্থাৎ ট্যানজেন্ট একটা স্পর্শক তার গতির দিক নির্দেশ করে। এই বিন্দুতে গতির দিক নির্দেশ করে, গতিটা এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে। তো আমরা এই স্টিম রেখাটাকে দুইটা উপাংশে বিভাজিত করব। সেটা হলো একটা আনুভূমিক উপাংশ আর একটা লম্ব উপাংশ। তো লম্ব উপাংশটা আমরা এখানে না দিয়ে এখানে দিলাম, মানে ত্রিভুজটাকে কমপ্লিট করার জন্য। তো এই ত্রিভুজের এটাকে যদি থিটা ধরি তাহলে এটা কি লম্ব হচ্ছে, এটা ভূমি হচ্ছে, অর্থাৎ এটা ভার্টিক্যাল উপাংশ আর উলম্ব উপাংশ, আর এটা হরিজন্টাল উপাংশ। তাহলে এটা লব্ধি কি হচ্ছে, ট্যানজেন্টের উপাংশ। তো লব্ধির মান ধরলাম V। তো এখান থেকে V পাওয়া যায়, V বার পাওয়া যায় E² প্লাস V²। যেখানে প্রশ্নে বলা থাকবে যে স্টিম রেখার একটা ফাংশন দেওয়া থাকবে, স্টিম রেখার একটা ফাংশন। স্টিম রেখার ফাংশন বলতে বোঝায় প্রবাহের প্যাটার্নের যে প্রকৃতি। এই যে একটা প্রবাহের যে একটা স্টিম রেখা, এটা একটা প্রবাহের যে একটা প্যাটার্ন, মানে প্রবাহিটা কিভাবে প্রবাহিত হচ্ছে, এটা যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নের যে প্রকৃতি, অর্থাৎ একটা সমীকরণ দেওয়া থাকবে, সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে। ওই সমীকরণকে কাজে লাগিয়ে ইউ আর ভি এর মানটা বের করে এখানে বসায় দিলেই কিন্তু আমরা স্টিম রেখার একটা নির্দিষ্ট বেগ পেয়ে যাব। তো এখন আমরা আসি প্রবাহের ধারাবাহিকতার সমীকরণ, মানে এই অধ্যায়ের যে মেইন টপিক। এই অধ্যায়ের মেইন টপিক হলো প্রবাহের ধারাবাহিকতার সমীকরণ। তো আলোচনা আসি, যদি একটি অসংকোচনীয় তরল, যদি একটি অসংকোচনীয় তরল ধারাবাহিকভাবে একটি পাইপ দিয়ে প্রবাহিত হয়, যদি একটি অসংকোচনীয় তরল ধারাবাহিকভাবে একটি পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তবে প্রত্যেক সেকশনে, এটা একটা সেকশন ধরলাম, সাপোজ এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, প্রত্যেক সেকশনে প্রতি সেকেন্ডে, প্রত্যেক সেকশনে প্রতি সেকেন্ডে তরল প্রবাহের পরিমাণটা সমান হবে। কথা হলো প্রত্যেক সেকশনে প্রতি সেকেন্ডে তরল প্রবাহের যে মোট পরিমাণটা এটা সমান হবে। অর্থাৎ এই জায়গায় তরল প্রবাহের যে পরিমাণ, এই জায়গায় তরল প্রবাহের পরিমাণ, এই জায়গায় তরল প্রবাহের পরিমাণ প্রত্যেকটা জায়গায় সমান হবে। তো এই জায়গায় তরল প্রবাহের পরিমাণ কি হবে, এই জায়গায় তরল প্রবাহের পরিমাণ সমান সমান হবে এখানকার বেগ আর এই যে পাইপের ক্ষেত্রফল, সেটাই এই জায়গার তরল প্রবাহের পরিমাণটা পাওয়া যাবে কীভাবে, ক্ষেত্রফলের সাথে যদি আমরা বেগ গুণ করি তাহলে এখানকার তরল প্রবাহের পরিমাণটা পাওয়া যাবে। তাহলে এই জায়গার পরিমাণ, আচ্ছা এটা 1 ধরলাম, 1 সেকশন, এটা 2 সেকশন, এটা 3 সেকশন, এটা 4 সেকশন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যে এই সেকশনে 1 সেকশনে বেগটা, এই 1 সেকশনে প্রবাহিত তরলের পরিমাণ হবে A1 V1 নিশ্চয়ই। তাহলে বলেছি এই সেকশনের পরিমাণ, এই সেকশনের পরিমাণ, সব সেকশনের পরিমাণ সমান। তাহলে লিখতে পারি A1 V1, A2 V2, A3 V3, সামনে যত আছে সমান সমান আমরা লিখতে পারি। আর প্রতি সেকেন্ডে তরল প্রবাহের পরিমাণকেই বলা হয় নির্গমনের হার। প্রতি সেকেন্ডে তরল প্রবাহের পরিমাণকে বলা হয় নির্গমনের হার। আর নির্গমনের হারকে
কিউ দ্বারা ডোনেট করা হয়। তো A1 V1 সমান সমান আমরা লিখতে পারি Q1, A2 V2 সমান সমান লিখতে পারি Q2, A3 V3 সমান সমান লিখতে পারি Q3। তাহলে কিউটা কি? নির্গমনের পরিমাণ। আর নির্গমনের পরিমাণটা সাধারণত গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এর একক হয় ঘনমিটার পার সেকেন্ড। আর যদি তরল পদার্থের ক্ষেত্রে হয়, সেটা তরল পদার্থের ক্ষেত্রে হলে মূলত লিটার পার সেকেন্ডও বলা যায়, আবার ঘন সেন্টিমিটার পার সেকেন্ডও বলা যায়, যে কোনোভাবে যে কোনো এককে লেখা যায়। তো আমরা এখন সরাসরি এই বইয়ের ম্যাথে চলে যাব। তো উদাহরণ 1 নম্বর আসি। উদাহরণ 1 নম্বর বলছে যে 15 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপ দিয়ে 15 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপ দিয়ে প্রতি সেকেন্ডে 15 মিটার গতিবেগে তাহলে ভি এর মান প্রতি সেকেন্ডে 15 মিটার, তাহলে 15 মিটার প্রতি সেকেন্ডে, তাহলে প্রতি সেকেন্ডে 15 মিটার গতিবেগে পানি প্রবাহিত হচ্ছে। পানি নির্গমনের হার নির্ণয় করো। তাহলে এই পজিশনে পানি নির্গমনের হার, তো আমি প্রথমে বলেছিলাম পানি নির্গমনের হারকে কিউ দ্বারা ডোনেট করা হয়, অর্থাৎ এখানে কিউ এর মানটা বের করতে বলেছে। আর পরবর্তীতে বলেছে পাইপের ব্যাস ক্রমান্বয়ে বেড়ে 25 সেন্টিমিটার হলে, অর্থাৎ এই পজিশনে এসে পাইপের ব্যাস যদি 25 সেন্টিমিটার হয়, এই পজিশনে এসে পাইপের ব্যাস যদি 25 সেন্টিমিটার হয়, তাহলে শেষ প্রান্তে গতিবেগ, এই প্রান্তে গতিবেগটা কত, মানে V2 ইকুয়াল কত? এখানে ব্যাসের মান দেওয়া আছে D1 15 সেন্টিমিটার, আর গতিবেগ প্রতি সেকেন্ডে 15 মিটার, মানে V1 এর মান দেওয়া আছে প্রতি সেকেন্ডে 15 মিটার। আর এই জায়গায় এখানে এসে যদি পাইপের ব্যাসটা বেড়ে D2 সমান সমান 25 সেন্টিমিটার হয়, তবে V2 এর মান কত? এখন আমরা প্রথমে একটা কোশ্চেন করেছে কিউ এর মানটা বের করতে বলেছে। তো আমরা জানি কিউ সমান সমান কি? A ইন্টু ভি। আমরা জানি কিউ ইকুয়াল A1 V1 নিশ্চয়, তাই না? তো এখানে এর মান কোনটা? এর মানটা কি দেওয়া আছে? D1 এর মান দেওয়া আছে, মানে ব্যাসের মান দেওয়া আছে, কিন্তু ক্ষেত্রফলের মান দেওয়া নাই। এখন আমরা জানি ক্ষেত্রফল সমান সমান পাই ডি স্কোয়ার বাই 4। ক্ষেত্রফল এ সমান সমান জানি পাই ডি স্কোয়ার বাই 4। এটা যদি ব্যাস দেওয়া থাকে, তাহলে পাই ডি স্কোয়ার বাই 4। আর যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে পাই আর স্কোয়ার। ব্যাস দেওয়া থাকলে পাই ডি স্কোয়ার বাই 4, ব্যাসার্ধ দেওয়া থাকলে পাই ডি স্কোয়ার বাই 4, ব্যাসার্ধ দেওয়া থাকলে পাই আর স্কোয়ার। তো দেওয়া আছে কি? ব্যাস দেওয়া আছে, মানে 15 সেন্টিমিটার দেওয়া আছে। তো আমরা এখানে কাজ করে দিই। তার আগে আমরা একটা বিষয় খুব ভালোভাবে প্রত্যক্ষ করব, সেটা হলো কাজ করার সময় প্রত্যেকটা ইউনিটকে এক ইউনিটে নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছি ব্যাসের মান দেওয়া আছে 15 সেন্টিমিটার, মানে সিজিএস ইউনিটে। বেগের মান দেওয়া আছে মিটার সেকেন্ড, মানে এমকেএস। এটা সিজিএসে, এটা এমকেএসে, এটা আবার সিজিএসে। সো এভাবে কাজ করা ঠিক হবে না, আমাদের করতে হবে যে কোনো এক ইউনিটে। হয় সেন্টিমিটারকে মিটার ইউনিটে আনবো, নয়তো মিটারকে সেন্টিমিটার ইউনিটে নিয়ে যাব। তো আমি আপাতত সেন্টিমিটারকেই মিটার ইউনিটে নিয়ে আসতেছি। সেন্টিমিটার থেকে মানে সেন্টিমিটার ইউনিট দিয়ে কাজ করতেছি আর কি, সিজিএস ইউনিট দিয়ে কাজ করতেছি। তো এর মান কি? পাই ডি স্কোয়ার বাই 4। এর মান পাই ডি স্কোয়ার বাই 4 লিখলাম, ইন্টু V1। এখন আমরা মান বসাই দেব, পাই ইন্টু এখানে D1 এর মান কত? 15 সেন্টিমিটার। 15 উপরে কি আছে? স্কোয়ার, আর নিচে কি থাকলো? 4, ইন্টু এখানে V1 এর মান কত? V1 এর মান 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড। আমরা কিন্তু সিজিএস পদ্ধতিতে কাজ করছি, ছো মিটারকে সেন্টিমিটারে নিয়ে আসবো। তাহলে 15 মিটারকে সেন্টিমিটার আনলে কত হয়? 100 দ্বারা গুণ করে দেব। তাহলে 15 গুণন 100, তাহলে কত হলো? 1500
1500 সেন্টিমিটার পার সেকেন্ড, তাই না? আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশন করি। এখানে মান আসছে 2.65071.8 26507 তো এটার ইউনিটটা কি হবে? এটার ইউনিটটা হবে A1V1 এর ইউনিট, মানে A1V1 এর একক। তাহলে A1 মানে ক্ষেত্রফলের একক কি? সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার, আর বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে সেন্টিমিটার স্কোয়ার আর সেন্টিমিটার কত হলো? সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, মানে ঘন সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটার একক হবে ঘন সেন্টিমিটার পার সেকেন্ড। এখন এখান থেকে আমরা কিন্তু কয়েকটা ইউনিটে ভেঙে নিতে পারি। এখন আমাদের এটা জেনে রাখতে হবে যে আমরা জানি এক ঘনমিটার ইকুয়াল 1000 লিটার। আবার 1000 ঘন সেন্টিমিটারে 1000 ঘন সেন্টিমিটার হয় 1 লিটার। 1 লিটার হলো 1000 ঘন সেন্টিমিটার, আবার 1 ঘনমিটার ইকুয়াল 1000 লিটার। তো এই দুইটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। তো এখান থেকে কিন্তু আমরা এগুলা এরকম ইউনিটে নিয়ে যেতে পারি। সেন্টিমিটার ইউনিট থেকে যদি লিটার ইউনিটে নিয়ে আসি, তাহলে আমরা জানি সেন্টিমিটার বড় নাকি লিটার ইউনিট বড়? সেন্টিমিটার ইউনিট বড় নাকি লিটার ইউনিট বড়? নিশ্চয়ই লিটার ইউনিট বড়। যেহেতু লিটার ইউনিটটা বড়, তাহলে আমরা ছোট ইউনিট থেকে বড় ইউনিটে যাচ্ছি। তাহলে ছোট ইউনিট থেকে বড় ইউনিটে যেতে হলে কি করতে হয়? আমি ইউনিট কনভার্সন ভিডিওতে ইউনিট কনভার্সন নিয়ে অনেক আলোচনা করেছি। তো যাদের ইউনিট কনভার্সন নিয়ে প্রবলেম আছে, তো ইউনিট কনভার্সনের ওই ভিডিওতে আপনারা দেখে নেবেন, ওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে সেন্টিমিটার থেকে লিটারে যাচ্ছে, সেন্টিমিটার থেকে লিটারে যাব। তো যেহেতু সেন্টিমিটার থেকে লিটারটা বড়, তার মানে ছোট থেকে বড় যাচ্ছে। ছোট থেকে বড় গেলে আমরা কি করব? ভাগ দিয়ে দেবো। তাহলে 2655071.8 ভাগ 1000। তাহলে কি চলে আসলো? এটা লিটার পার সেকেন্ডে চলে আসলো। তাহলে ক্যালকুলেটর চাপ দিলে কি হচ্ছে? এটা ভাগ 1000 ইকুয়াল 265.07। এটা আসলে হলো লিটার পার সেকেন্ড। তো এইভাবেই ঘন সেন্টিমিটার থেকে লিটারে থেকে ঘনমিটারে নিয়ে যাওয়া সম্ভব। তো আমাদের পরের প্রশ্ন হলো যে V2 এর মান কত? V2 এর মান কত? তো আমরা কিন্তু খুব ইজিলি এটাকে বের করতে পারি। আমরা প্রথমে শিখেছিলাম যে এটার মধ্যে দিয়ে যখন কোনো তরল প্রবাহিত হবে, তখন এই সেকশনে প্রবাহীর পরিমাণ আর এই সেকশনে প্রবাহীর পরিমাণ সমান হবে। তো এই সেকশনে প্রবাহিত তরলের পরিমাণ কত হবে? A1V1 সমান সমান কি লিখতে পারি? এই সেকশনে A2V2। তো A1V1 এর মান তখন কত পাইছিলাম? A1V1 এর মান পাইছিলাম 2655071, তাই নয় কি? তো 2655071.8 এটা সেন্টিমিটারে পেয়েছিলাম। তো এই মানটা আমরা বসাই দিলাম। মানটা বসানোর পরে এখন A2V2, এখানে A2-র মান কি? A2-র মান তো দেওয়া নাই, A2-র মান আমরা বের করে নেব। আমরা ভেঙে বের করে নিতে পারি, আবার আলাদা করে বের করে নিতে পারি। তো আমরা এখানে একবারে করে দিই। A2 সূত্র মানে ক্ষেত্রফলের সূত্র পাই d²/4, বাকি থাকলো V2, আর আমাদের V2-র টার্গেট, V2-র মানই বের করব। বা 2655071.8 ইকুয়াল পাই ইন্টু ডি এর মান কত?
ডি এর মান 25 সেন্টিমিটার বলেছে, তাহলে পাই গুণন 25-এর উপর স্কোয়ার ভাগ 4, নিচে থাকলো V2। এখন V2-র মানটা যেহেতু বের করতে হবে, V2টাকে রাখবো আর বাকি এগুলোকে এই পাশে পার করে দিব। V2টাকে রেখে বাকি এই পাশে এগুলো পার করে দিলে হয় V2 ইকুয়াল 2650718 ইন্টু 4, আর নিচে চলে আসবে পাই ইন্টু 25-এর উপর স্কোয়ার। মানে এখানে ভগ্নাংশ আকারে আছে, ওই পাশে গেলে উল্টাই যাবে, তাহলে উপরে 4 চলে গেল, নিচে পাই ইন্টু 25 স্কোয়ার চলে আসলো। এখন আমরা ক্যালকুলেশন করলে কিন্তু মান পেয়ে যাচ্ছি। তো অ্যান্সার গুণন 4 ভাগ পাই ইন্টু 25 স্কোয়ার, তাহলে এটার মান আসছে 540। তাহলে V2-র মান আসলো আমাদের 540 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার এরকম অঙ্কে, এরকম ম্যাথে আমাদের প্রধান মানে খুব ভালোভাবে দেখতে হবে সেটা হলো ইউনিটটাকে নিয়ে। ইউনিটটা যদি আমরা ভুল করি তবে কিন্তু পুরো ম্যাথ ভুল হয়ে যাবে। সো আমরা প্রথমত যে কোনো একটা ইউনিটকে বেছে নেব, হয় সেন্টিমিটার ইউনিট নয়তো মিটার ইউনিট। আমরা এখানে সেন্টিমিটার ইউনিট দিয়ে কমপ্লিট করলাম। তো সেন্টিমিটারকে আবার এখানে আপনি ইচ্ছা করলেই মিটার ইউনিটে প্রকাশ করতে পারেন। সেন্টিমিটার ইউনিটে রাখলেও হবে, মিটার ইউনিটে রাখলেও হবে। তো আশা করছি বুঝতে পারছেন। তারপর আমরা পরবর্তী উদাহরণ 2 নম্বরে যাই। এখন আমরা উদাহরণ 2 নাম্বার আসি। উদাহরণ 2 নম্বরটা দেখতে একটু কঠিন টাইপের মনে হচ্ছে, কিন্তু একেবারে সহজ একটা ম্যাথ, কিন্তু একটু মানে মাথা খাটাতে হবে আর কি। মাথা খাটাতে হবে বলতে একটু বুঝে বুঝে করতে হবে, একটু সেন্সিটিভ থাকতে হবে। এখন প্রশ্ন বলেছে যে একটি পাইপ এবি চিত্র অনুসারে দুটি পাইপ যথাক্রমে সিওডি বিভক্ত হলো। একটি পাইপ দুইটি পাইপে বিভক্ত হয়ে গেছে। এখন এই পাইপের ব্যাস হলো 40 সেন্টিমিটার, বি পাইপের ব্যাস 25 সেন্টিমিটার, সি পাইপের ব্যাস হলো 15 সেন্টিমিটার, আর ডি পাইপের ব্যাস 10 সেন্টিমিটার। আবার বলে দিছে যে এই পাইপের বেগ হলো 2 মিটার পার সেকেন্ড, আর সি পাইপের বেগ হলো 4 মিটার পার সেকেন্ড। প্রশ্নে বলেছে যে এ বিন্দুতে মানে এই সেকশনে পরিমাণটা নির্ণয় করো, মানে নির্গমনের পরিমাণ। এই সেকশনে নির্গমনের পরিমাণ অর্থাৎ ওই বিন্দুতে প্রবাহের হার নির্ণয় করতে বলছে। এই বিন্দুতে প্রবাহের হার, তো এই বিন্দুতে প্রবাহের হার কিউ এ নির্ণয় করতে বলছে। আবার নির্ণয় করতে বলছে বি এবং ডি সেকশনে বেগ, মানে বেগ বি সেকশনে বেগ এবং ডি সেকশনে বেগ নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথমে কিউ এর মানটা বের করে ফেলি। কিউ এর মানটা খুব ইজিলি বের করতে পারবো। তো আমাদের প্রথম টার্গেট হবে প্রত্যেকটা ইউনিটে নিয়ে যাব, মানে সেন্টিমিটার ইউনিট বেশি আছে, তো সেন্টিমিটার ইউনিটে আমরা সবগুলো করব। তো কিউ এর মান প্রথমে নির্ণয় করি। কিউ সমান সমান কি লিখতে পারি আমরা? এ ভি, মানে এ বিন্দুতে প্রবাহের পরিমাণ কিউ ইকুয়াল এ ভি, কিউ ইকুয়াল এ ভি। এখন এখানে এ এর মান কত? এর মান কিন্তু দেওয়া নাই, ডি ওয়ান এর মান মানে ডি এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে কিন্তু এর মান দেওয়া নাই। তো ডি এর মান দেওয়া থাকলে তো আমরা বের করতে পারবো ক্ষেত্রফল সমান সমান লিখতে পারি পাই ডি স্কোয়ার ভাগ 4 ইন্টু ভি এর মান কত? 2 মিটার পার সেকেন্ড। এখানে সরাসরি 2 লিখবো না, সেন্টিমিটার ইউনিটে করতেছি, তো মিটারকে সেন্টিমিটার ইউনিটে নিয়ে যাব। তাহলে 2 মিটার সমান সমান কত? 200 সেন্টিমিটার। এবার আমরা মান বসাই দেব, পাই গুণন এখানে ডি এর মান কত? 40 স্কোয়ার ডিভাইড বাই 4, পাই গুণন 40 স্কোয়ার ভাগ 4 ইন্টু 200। এবার ক্যালকুলেটর চাপলে হয় 25 13 27।
ঘন সেন্টিমিটার পার সেকেন্ড। ক্ষেত্রফলের একক সেন্টিমিটার, ক্ষেত্রফলের একক বর্গ সেন্টিমিটার, আর ভি মানে বেগের একক মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে সেন্টিমিটার আর সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার আর সেন্টিমিটার কত হলো, সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এখন এই প্রবাহের পরিমাণ সেন্টিমিটার এককেও রাখতে পারেন অথবা মিটার এককেও নিয়ে যেতে পারেন। এখন যদি আপনি এভাবে রেখে দেন তবে কিন্তু আপনার অঙ্ক ভুল না। অনেকে ভাবতে পারে যে বইয়ে মিটার এককে দেওয়া আছে তাহলে ভুল, কিন্তু তা না, সেন্টিমিটার এককে দেওয়া আছে, অতএব এটাই শেষ। এবার আমরা সেন্টিমিটার একক দিয়ে করতেছি, সেন্টিমিটার এককে রেখে দেবো, অ্যান্সার হবে। এবার ভিবির মান বের করো, ভিবির মান বের করবো, মানে বি বিন্দুতে ভি এর মান, বি বিন্দুতে বেগের মান। তো আমরা এটাকে এখানে লিখতে পারি যে এই সেকশনে প্রবাহের পরিমাণ আর এই সেকশনে প্রবাহের পরিমাণ যেহেতু সমান, এই সেকশনে প্রবাহের পরিমাণ আর এই সেকশনে প্রবাহের পরিমাণ যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারি এ ভি সমান সমান এ ভি, মানে এই সেকশনে সংক্ষেপে এ দিয়ে দিলাম আর সংক্ষেপে এখানে বি দিয়ে দিলাম। তো এখানে ক্যালকুলেশন করলে হয়, তো আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি। হ্যাঁ, A1 এই জায়গার মান কিন্তু আমরা পেয়ে গেছি, মানে কিউ এ, এখানে যদি আমরা বসাই দিই তবে কিন্তু সমস্যা নেই। তাহলে 25, 13, 27 ইকুয়াল, এখানে বি বিন্দুতে এর মান কত, বি বিন্দুতে এর মান দেওয়া নাই, ডি এর মান দেওয়া আছে। তাহলে একে ভাঙাই, পাই ডি স্কোয়ার ভাগ 4, এটা তো ভাঙানো যায়। পরে ভিবি, আর আমাদের ভিবি কিন্তু টার্গেট, ভিবির মান কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তো ভিবিটাকে যদি রাখি এখানে, ভিবিটাকে রাখি, আচ্ছা ডি এর মানটা আমরা এখানে বসাই দিই, ডি এর মানটা এখানে বসাই দিলে কি হচ্ছে, ডি এর মান কত 25, আমরা এই পজিশনে বসাই দিলাম। ডি এর মানটা এখানে যদি বসাই দিই তাহলে দাঁড়াচ্ছে ইন্টু 25-এর উপর স্কোয়ার। তাহলে ভিবিটা যদি এই পাশে রাখি তাহলে এটা পুরাটা এই পাশে চলে আসবে। তাহলে কি হবে বিষয়টা, 25, 13, 27 গুণন 4 নিচে আসে, ওপাশে এই পাশে চলে আসলে 4 উপরে চলে আসবে, আর নিচে পাই গুণন 25 স্কোয়ার, পাই ইন্টু 25 স্কোয়ার। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মান চলে আসছে কি, তাহলে ভিবির মান আসছে 512 সেন্টিমিটার, বেগের মান আসলো 512 সেন্টিমিটার পার সেকেন্ড। এখানে বইয়ে মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, আপনারা কনফিউশন হবেন না, কথা একই, মান সামান্য একটু 19-20 হতে পারে, তো আপনারা সেন্টিমিটারে রেখে দেবেন, কারণ বারবার একক পরিবর্তন করতে হলে অনেক সময় ভুল হতে পারে। তো আমাদের পরের প্রশ্নে আসছে ভিডির মান কত, ভিডি মান কত, ভিবির মান অলরেডি আমরা পেয়ে গেছি, এবার ভিডির মান বের করতে বলছে। তো আমরা কিন্তু ওই একই টার্ম ইউজ করতে পারি, একই টার্ম যদি আমরা ইউজ করি তবে হচ্ছে আমরা লিখতে পারি A1 V1 সমান সমান লিখতে পারি। এখন একটু পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এই পাইপটা কিন্তু দুইটি সেকশনে ভাগ হয়ে গেছে, তার মানে এই পাইপটার প্রবাহের পরিমাণ সমান সমান এই পাইপের প্রবাহের পরিমাণ প্লাস এই পাইপের প্রবাহের পরিমাণ। তাহলে A1 V1 সমান সমান কী লেখা যায়, A1 V1 বলতে এই পাইপের মানে এখানে এই লিখবো আমরা, এখানে অবশ্য A1 B1 মানে 1 2 3 4 দিয়ে করলে ভালো হয়, কিন্তু বইয়ে যেহেতু ABC সেকশন দিয়ে আছে এই জন্য আমরা ABC সেকশন দিয়ে কাজ করব। তো এই সেকশন সমান সমান লেখা যায় এই সেকশনের নির্গমন পরিমাণ প্লাস এই সেকশনের নির্গমন পরিমাণ। আমরা কিন্তু এখানে এটার পরিবর্তে কিন্তু বি দিয়ে করতে পারতাম, যে কোনো একটা দিয়ে করলেই হবে। তো সমান সমান কি লিখতে পারি, 6 সেকশনে মানে AC BC এই সেকশনের নির্গমনের পরিমাণ প্লাস এই সেকশনের নির্গমন পরিমাণ কত
এডি ভিডি। আর আমাদের টার্গেটটা হলো এই ভিডির মানটা বের করা। এখন বা এই সেকশনে নির্গমনের পরিমাণ কিন্তু আমরা জানি, এই সেকশনে নির্গমন পরিমাণ কিন্তু আমরা জানি, এই যে 25, 13, 27 ঘন সেন্টিমিটার পার সেকেন্ড। তো এখানে মানটা আমরা বসায় দেব। মানটা কত? 25, 13, 27 সমান সমান আছে, সমান সমান দিলাম। তারপরে এটা হলো সি সেকশনের জন্য। সি সেকশন কোনটা? এটা। সি সেকশনে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মান তো দেওয়া নাই, ডি এর মান দেওয়া আছে 15। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা আমরা ইউজ করব পাই গুণন ডি স্কোয়ার, পাই ডি স্কোয়ার মানে পাই 15 স্কোয়ার ভাগ 4। আমরা ক্ষেত্রফলের সূত্র পাই ডি স্কোয়ার ভাগ 4। এখানে ডি এর মান 15 বসালাম। বসানোর পরে এখানে সি সেকশনে বেগ কত দেওয়া আছে? 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু আমরা 4 লিখবো না, সেন্টিমিটার আগে নিয়ে আসবো, তারপর 4 লিখবো। তাহলে মিটারকে সেন্টিমিটার নিয়ে আসলে কত হয়? এখানে হচ্ছে 400 সেন্টিমিটার হচ্ছে। পরে আছে প্লাস, আছে প্লাসটা দিলাম। পরে এডি বলতে কি বোঝাচ্ছে? ডি সেকশনে ব্যাসটা কত, মানে ডি সেকশনে ক্ষেত্রফল কত। এখানেও আমরা সেমভাবে ক্ষেত্রফল দেওয়া আছে, ব্যাসের মান দেওয়া আছে, ক্ষেত্রফল চাইছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করে দেব। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? পাই গুণন ডি স্কোয়ার। ডি এর মান কত? 10। তাহলে পাই ইন্টু 10 স্কোয়ার ভাগ 4, পাই ডি স্কোয়ার ভাগ 4। বাকি থাকলো কি? ভিডি। আর আমাদের টার্গেট হলো এই ভিডি। এখন কিন্তু আমরা ক্যালকুলেটরে সলভ ফাংশন করলে কিন্তু রাশিটার মান চলে আসছে। তো আমরা এখানে সলভ ফাংশন দিয়ে করব, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। ক্যালকুলেশন করলে অনেক সময় এসব ম্যাথ সময়ও বেশি লাগে, ভুলও হয়ে যায়। তো সলভ ফাংশন করি। তো আপনারা যারা সলভ ফাংশনে কাঁচা, তারা সলভ ফাংশন করে নেবেন। তো আমার ক্যালকুলেটরটা হচ্ছে ক্যাসিও FX 991 ES প্লাস EX। তো আপনাদের ক্যালকুলেটর যারা 991 ES, তাদের ক্যালকুলেটর সলভ ফাংশন হবে। তো যে যা যা আছে আমি তাই বসাবো। 25, 13, 27 ইকুয়াল। তো সম্পূর্ণটা তোলার পরে এখন আমার ক্যালকুলেটরে সলভ ফাংশন আছে, শিফট চেপে এই জায়গায় এই পজিশনে চাপ দিলে কিন্তু সলভ ফাংশন হয়ে যাচ্ছে। তো শিফট এখানে চাপ দিলাম, পরে ইকুয়ালটা চাপ দিতে হবে। ইকুয়ালে চাপ দিলে এটার মান আসছে 2299, মানে 2299 সেন্টিমিটার পার সেকেন্ড। তো এটাই হচ্ছে আমাদের মূলত পাইপের প্রবাহের পরিমাণ কোন জায়গায় কত। তো আশা করছি ম্যাথটা বুঝতে পারছেন। আর এই ম্যাথটা অনেক সোজা, যদি একটু মনোযোগ দিয়ে করেন তাহলে বুঝতে পারবেন। এখানে তেমন কিছুই করা হয়নি, শুধুমাত্র একটা সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হলো A1 V1 ইকুয়াল A2 V2 ইকুয়াল A3 V3। শুধুমাত্র এই সূত্রটাই অ্যাপ্লাই করা হয়েছে। তো চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়, যদি প্রবলেম হয়, তাহলে কমেন্টস করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে সেটা